গরম মাংসের হাঁড়ি উনুন থেকে যেই না নামানো হলো অমনি শুনতে পেলাম চমকে উঠলাম সবাই। এত রাতে বম্বডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাকে? এ যেমন তেমন ডাক নয়, অন্তিমের ডাক। বলির আগে পাঠরা যেভাবে ডাকে সেই রকমই ডাক। আর তারপরে মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরই হঠাৎ একটা ঢিপ করে পড়া শব্দ, যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো ওই গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে দুটো হারকিনও ছিল, সেটাও নিভে গেল দপদপিয়ে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম একটা মূর্তি, যার কোনো পা নেই। সে হাওয়ায় ভেসে আছে এবং তার চোখ থেকে রক্ত ঝরে পড়ছে। মাথায় চুল নেই, আর মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। চলো তবে আসল ঘটনাটা শুরু করা যাক। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14-15 বেশি নয়। মাকড়দার কাছে ঝাঁপড়াদা নামটা শুনলেই তখন হাসি পেত আমার। তাই সেই ঝাঁপড়াদাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ক্যাবা। ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা তা ঠিক আমি জানি না, ওই নামেই তাকে ডাকতো সবাই। তা সেই বন্ধুটা বেঙের পাড়ায় ময়ূরীশুলির মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয় হয়। সে যাই হোক, একদিন ক্যাবা আমাদের ধরে বসল। 2-1 দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করতে পারলাম না। গোরা, আমি আর পল্টন তিনজনেই লাফিয়ে উঠলাম। যেহেতু মুরলী মাসির বোনপো, তাই ওই বাড়িতে যাওয়ার জন্য কেউ আপত্তি করল না। মুরলী মাসির বাড়ি নারনায়, ক্যাবাদের দক্ষিণ ঝাপড়াতায়। আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্ব খুব একটা বেশি নয়। এখানে বলে থাকি আমি তান্ত্রিক। একদিন সকালে ক্যাবার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা দেড়েক জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম। ডোমজুড় তখন এত উন্নত ছিল না। চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বনে জঙ্গলে পরিপূর্ণ ছিল। এইখান থেকে দক্ষিণ ঝাপড়াদা হয়ে একটি বনপথ সোজা চলে গেছে ওই নারনার দিকে। নারনার পঞ্চনন্দ ছিল অত্যন্ত জাগ্রত। যাই হোক, সেই পথ ধরে একসময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছালাম আমরা। সেখানে অনেক সুপ্রাচীন বড় অস্বস্তির সমারোহ দেখে ভয় পেলাম। তারই মাঝে বহুদিনের পুরনো একটা ভগ্নপ্রাপ্ত বাড়িতে ঢুকলাম আমরা। ক্যাবা বলল, এই আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুকটা আমার শুকিয়ে এলো। এ তো ভূতের বাড়ির মতো। এই বাড়িতে কোনো মানুষ বাস করে নাকি আবার? বাড়ি ইটগুলো সব নোড়া লেগে ঝরে পড়ে যাচ্ছে। কোথাও জোরে একটু শব্দ হলে বোধ হয় ভেঙে পড়বে বাড়িটা। এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব দেখে শুনে গোরা বলল, খুব জোর একটা রাত, আর বেশি নয়, কাল সকাল হলেই পালাবো আমি, এই দেখে নি। পল্টন বলল, এ নির্ঘাত ভূতের বাড়ি। আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো কি বলেছি। আমি বললাম, তার চেয়ে বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা বিছে। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেককালের একটা পুরনো পালিশ ওঠা ভাঙা কাঠ ছিল। তাতে ছিল দুর্গন্ধ তেল চিটে বালিশ, আর তার চটের ওপরে ছিঁড়ে একটা কাঁথা বিছানো। ওই বিছানায় শুতে হবে ভেবে গাটা যেন আমার গুলিয়ে উঠল। একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলো আমাদের দেখে। ক্যাবার মা বললেন, গরিবের বাড়িতে কেউ আসে না বাবা, তোমরা এসছো বলে খুব আনন্দ হচ্ছে আমার। আমাদের ঘরদোর খুব একটা ভালো নয়, বিছানাপত্রও ভালো নয় ভাই।
খুব কষ্ট হবে তোমাদের। ক্যাবার মায়ের আন্তরিকতাপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের। সত্যি স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, ও আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাবার মা বললেন, যাও যাও, কুয়োর তলায় গিয়ে মুখ হাত পা ধুয়ে আসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। আমরা ক্যাবার সঙ্গে কুয়োর তলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। ও দড়ি বালতি দিয়ে জল তুলে দিতে লাগলো, আমরাও জল খরচ করতে লাগলাম। তারপর মুখ হাত মুছিয়ে ঘরে আসতেই ক্যাবার মা আমাদের প্রত্যেকে মেঝোয় আসন পেতে বসিয়ে গরম গরম লুচি, আলু ভাজা, বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সবগুলো। খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন ঘন বড় বড় গাছ চারিদিকে যে মনে হলো পত্রছায়া ভেদ করে সূর্যালো বোধ হয় কেউ কারোর ঘরে ঢোকে না। দিন মানেও তাই অন্ধকার। যাই হোক, এইভাবে আমরা সারা গ্রাম প্রায় তোলপাড় করে এক সময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা খুব জমজমাট। চাপড়াডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখন আর দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরে হুইসেল দিয়ে নড়ে উঠল ট্রেনটা, আর তার একটু চারিদিকে রবে উঠল, গেল গেল গেল, এই গেল গেল। কি ব্যাপার? না, স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা। অমনি ছোট 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 ছোট। অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল। তারাও অনেকে ছিটকে পড়ায় তাদেরও লেগেছে খুব। আর যারা বাকি, তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি বাস ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের ওপর তুলে বসানো। একটা বোকা পাটা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে আর মুন্ডু অন্যদিকে হয়ে গেছে। যাই হোক, প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাঁধ হওয়ার 2-3 বগিকে ঠিকভাবে বসানো হলো। আবার নড়ে উঠল ট্রেনটি। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব শেষ হলো। মধ্যাহ্নভোজন, কাঁসার থেলায় মোটা চালের ভাত, বড় জ্যাম বাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, এছাড়া শাক ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা তো আছে। তাছাড়া পোস্ত, চচ্চড়ি, শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই। সময়টা তখন খুবই গরমের দিন, বৈশাখ মাস। আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ নিয়ে ঘরে শুতে গেলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝে মাদুর পেতে শুয়ে পড়েছি আমরা। শুয়ে শুয়ে কত গল্পই না আমাদের। বেশি গল্প করতে লাগলাম ওই ট্রেন লাইনের ওই ব্যাপারটা নিয়ে। ভাগ্যে বাকিগুলো সব কাঁধ হয়েছে, না হলে কেউ না কই মরতই মরত। পল্টন বলল, রেল দুর্ঘটনায় মরলেই সব লোকগুলো ভূত হতো। গোড়া পড়ল, তা হবে না, ওরা হবে কন্ধ কাটা। আমি বললাম, বারে, কন্ধ কাটা বুঝি ভূত নয়? ক্যাবা বলল, যতক্ষণ না নিজে থেকে রেল লাইনের মাথা দিয়ে গলা না কাটবে ততক্ষণে সে কন্ধ কাটা হবে না। তবে অপঘাতে মরলে অন্য ভূত সে হবেই হবে। আমাদের যখন এরকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাদাপোটা গামছাটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিসফিস করে কি যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা। বলল, দারুণ হবে রে, করবি কোথায়? ওই ব্রহ্মডাঙ্গার মাঠে? তবে আর দেরি কেন, জোগাড় যন্ত্র কর সব। ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের ওই খালধারে ব্রহ্মডাঙ্গার মাঠে। আর শোন, তোরাও কিন্তু থাকবি বলে দিলাম। পল্টন বলল, বলিস কি রে, তা মেনুটা কি শুনি? গরম ভাত, পাঁঠার মাংস আর আমের চাটনি। গোরা বলল, চাঁদা কত করে? পাঁঠার তো অনেক দাম। ক্যাবা বলল, তেল নুনটা ঘর থেকেই জোগাড় হয়ে যাবে, চালেরও আর অভাব হবে না। আমটাও আছে গাছের ডালে, 2-4টে পেড়ে নিলেই হবে।
কিনতে হবে শুধু গুড় চিনিটা, মাংসটা তো ফাও, অর্থাৎ কিনা তখনকার সেই কাটা পোড়া পাঁঠাটাই হবে আজ রাতে আমাদের খোরাক। আমার বন্ধু ওই হেবাটা সবার নজর এড়িয়ে সরিয়ে নিয়ে এসে ওই পাঁঠাটাকে। এমন মধুর পাঁঠা সরাসর খুব একটা পাওয়া যায় না। সত্যি ভোজটা যা হবে না। ক্যাবার কথায় গোরা পল্টন উৎসাহ হলেও আমার মনটা ঠিক সায় দিল না। দেখ, খাওয়ার জন্য যদি একটা পাঁঠাকে কাটা হয় বা ঠাকুর দেবতার থানে বলি দেয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু রেলে পড়া কাটা বা অন্য কোনো অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসেবে গ্রহণ না করাই ভালো। ক্যাবলা বলল, দূর বোকা, কেটে খাওয়া আর রেলে কাটা পড়া একই ব্যাপার, কিছুই হবে না, চল 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 তো। আমার গাটা যেন ঘিন ঘিন করে উঠল। গোরার পল্টমের উৎসাহ দেখে আমি আর খুব একটা বাধা দিলাম না। ব্রহ্মনাঙ্গার মাঠে তখন হেবা ছাড়াও আরো 2-3 জন জড়ো হয়েছে। সবাই মিলে একটা গাছের ডালে পাড়াটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগে গেছে। এ করতে করতেই বেলা কাবার। সন্ধেবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে চাল দিয়ে শুরু করা হলো রান্না বান্না। দেখতে দেখতে আমরা প্রায় 10-12 জন হয়ে গেলাম। আমের চাটনি ভাত আগেই তৈরি হয়েছিল। গরমা গরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমড়োদের বাড়ি থেকে কিছুটা মাটির গেলাস চেয়ে আনা হয়েছিল। একটা বালতি করে জল কিছুটা আনা হয়েছিল। ক্যাবা একটা কলা গাছ থেকে কতগুলো কলা পাতা কেটে এনেছিল। সবই ঠিক ছিল মোটামুটি, কিন্তু সব কিছু উলটপালট হয়ে গেল ওই খেতে বসার সময়। গরম মাংসের হাঁড়ি উনুন থেকে যেই না নামানো হলো এমনি শুনতে পেলাম। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মনাগার মাঠে কাদের ছাগল ডাকে? যেমন তেমন ডাক নয়, অন্তিমের ডাক। বলির আগে পাঁঠারা যেভাবে ডাকে সেই রকম ডাক। আর তারপরে মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পর হঠাৎ একটা ঢিপ করে পড়া শব্দ, যেন ভারী কিছু লাফিয়ে পড়লো গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে দুটো হাড় কিনো ছিল, সে দুটোও নিভে গেল দপদপিয়ে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো অন্ধ, চোখ থেকে রক্ত ঝরে পড়ছে, মাথায় চুল নেই, তার সে যেন ভেসে আছে। তার চোখ দুটো মাংসের হাঁড়ির দিকে এক দৃষ্টিতে, সে যেন হাত দিয়ে কিছু একটা খাওয়ার চেষ্টা করছে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। বাবরি মারে করে যে যেদিকে পারলাম ছুটলাম। ক্যাবা, আমি, গোরা, পল্টন এক ছুটে ওদের বাড়িতে। ক্যাবার মা সব শুনে খুব বকলেন ক্যাবাকে। বললেন, বলিহারি রুচি তোদের, অপঘাতে মরা কোনো প্রাণীদের মাংস কেউ খায়? তার উপরে ভোর সন্ধ্যাবেলা তোরা কিছু ওই ব্রহ্মনাগার মাঠে, ওটা যে একটা দোষাস তোমার তা ভুলে গিয়েছিলিস বুঝি? আমরা সবাই মাথা হেট করে বকুনি হজম করলাম। যাই হোক, সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুয়ে গেলাম আমরা। পরদিন সকাল হতে না হতেই বাড়ির দিকে রওনা হলাম। পরে অনেক পরে একবার ক্যাবার মুখে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যার পর রেল লাইনের ধারে অথবা ব্রহ্মনাঙ্গার আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারো একটা ক্ষতি করে না, ভয়ও দেখায় না, ডাকেও না, শুধু দেখা যায় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু কখনো তার মুখোমুখি হইনি। সমাপ্ত। ধন্যবাদ। আমি অর্ণ। আজকে যে গল্পটা শুনলেন সেটা খুবই একটা ভয়ঙ্কর গল্প। হয়তো আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে, তা নিশ্চয়ই নির্ভয়ে আমাকে বলতে পারে। আপনার গল্পটা আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের শেয়ার করব।
এবং গল্পটা কোনখান থেকে দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গল্পটা ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেন।